কিন্তু আনএক্সপেক্টেড বলতে গেলে আমার বন্ধুরা একবার আমার বার্থডেতে ওরা জাস্ট নর্মালি আমরা কেক টেক কাটবো এইটাই ভাবছি, তো কেকও কাটা হয়েছে। এরপরে ওরা কোথা থেকে ডিম টিম নিয়ে এসে মানে এটা একটা ম্যাসাকার লেভেলের, মানে খুবই আনএক্সপেক্টেডলি ওইরকম একটা সেলিব্রেশন হয়েছে। বাট দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা আমাদের হট সিটে আমন্ত্রণ জানিয়েছি একজন নির্মাতাকে। তিনি মাহমুদুর রহমান হিমি। দীর্ঘদিন ধরে নাটক, টেলিফিল্ম নির্মাণ করে প্রথম সারির নির্মাতাদের কাতারে নিজেকে সামিল করেছেন। আর সম্প্রতি তার ওয়েব ফিল্মেও তার নির্মাণ আমাদের মুগ্ধ করেছে রীতিমতন। মাছরাঙা টেলিভিশনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল তার পরিচালিত এ আই লাভ। আমরা তার পরিচালিত মায়াবতী কিংবা মিথ্যে প্রেমের গল্প নাটকগুলো দেখে মুগ্ধ হই বারবার। ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিকেও নির্মাতা মাহমুদুর রহমান হিমি প্রমাণ করেছেন কেন তিনি এই প্রজন্মের মধ্যে সেরা। চলুন দর্শক, তাহলে আর ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের অতিথির সাথে গল্প আড্ডায় ডুবতেই। ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড আজকের দিনটা তো অনেক স্পেশাল। শুরুতে আপনার জন্য একটা গান গাইতে চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহমুদুর রহমান হিমি, হ্যাপি বার্থডে টু ইউ। আপনাকে এবং মাছরাঙা এবং বিনোদন সারাদিনের সাথে যারা জড়িত তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। আর মানে যে কোনো বার্থডে তো মানে আমরা যেই বয়সেরই মানুষ হই না কেন আমাদের প্রত্যেকের কাছে অনেক স্পেশাল। আপনার কাছে কতটা স্পেশাল? এটা শুধুমাত্র আমার কাছে না, এটা মনে হয় একটা 70-80 বছরের মানুষের কাছে অনেক স্পেশাল একটা ডে। কারণ হচ্ছে এই দিন সে পৃথিবীতে আসছে এবং সে ধরেন এটা আসলে প্রত্যেকটা মানুষই স্পেশাল একটা দিন হিসেবে কাউন্ট করে সে। সো আমার কাছেও ব্যতিক্রম না এবং আমার ভালো লাগে যখন মানুষ আমার এই দিনটাতে মনে করে উইশ করে, মানে মনে হয় আচ্ছা আমি তো একদিনের জন্য হইলো স্পেশাল, তাদের মনে রাখছে। সো স্পেশালি মানে এই যে মনে রাখার ব্যাপারটা যে তাদের কাছে আমার একটা ভ্যালু আছে, তো এইটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা। প্রত্যেকটা বার্থডেতে তো নানান ধরনের মেমোরিজ তৈরি হয়। এখন পর্যন্ত জীবনের সেরা জন্মদিন কোনটা ছিল, কোন বছর? এখনো পর্যন্ত আসলে হয়তো সেরা জন্মদিন অনেক 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 জন্মদিনই আছে এবং আমার মনে হয় সেরা জন্মদিন হয়তো এইটা আমি ডিফাইন করতে পারবো না এমনভাবে, কারণ প্রত্যেকটা জন্মদিনে আসলে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে যেই জিনিসগুলো আসলে ডিফাইন করা সম্ভব না। মানে কোন বছর সবচেয়ে আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে বা গিফট পেয়েছেন যেটা থেকে চমকে গেছে? আনএক্সপেক্টেড ঘটনাটা বলি যে ধরেন গিফটটা তো ধরেন প্রত্যেক বার্থডেতে এক এক মানে ওটা বেড়ে যাচ্ছে আল্লাহর রহমতে ভালোবাসার কারণে, কিন্তু আনএক্সপেক্টেড বলতে গেলে আমার বন্ধুরা একবার আমার বার্থডেতে ওরা জাস্ট নর্মালি আমরা কেক টেক কাটবো এইটাই ভাবছি, তো কেকও কাটা হয়েছে। এরপরে ওরা কোথা থেকে ডিম টিম নিয়ে এসে মানে এটা একটা ম্যাসাকার লেভেলের, মানে খুবই আনএক্সপেক্টেডলি ওইরকম একটা সেলিব্রেশন হয়েছে। বাট ওটাতে অনেক মজা হয়েছে এবং এটা এখন আনফরগেটেবল বার্থডে বলা যায় আর কি। তো রাত্রেবেলা 12টার সময় এরকম হুটহাট করে এরকম মানে, এবং এলাকার মানে আমার বাড়ি তো যশোরে, তো যশোর তো একটা মফস্বল এলাকা, তো রাত্রেবেলা 12টা মানে অনেক রাত। তো বাসার সামনে হঠাৎ এরকম একটা কেওয়াজ হতে এলাকার মানুষরাও খুব ঘাবড়ে গেছে যে কি হচ্ছে আসলে, মানে ওরা এরকম ভাবে সেলিব্রেট করছে, এখন কি করা। এ তো গেল আপনার পাওয়ার সারপ্রাইজ এবং গিফটের কথা। এবার আপনার কাছ থেকে আমরা যে উপহারগুলো পাই অর্থাৎ নাটক, সেই প্রসঙ্গে আসবো। মিথ্যে প্রেমের গল্প, এই কাজটাকে আসলে কি বলবো, সিনেমা নাকি নাটক? মানে নাটক দেখেছে কিন্তু মনে হয়েছে এটা যদি সিনেমা হতো আরো বোধহয় ভালো হতো। এই যে সিনেমার মতন এই যে সুন্দর সুন্দর গল্প নিয়ে নাটক বানিয়ে ফেলেন, কখনো কি মনে হয় না যে এটা সামহাও মানে বড় পর্দায় আসলেই বেশি ভালো হতো? আপনার এই কথার সাথে আসলে আমি এবার প্রথম খুব মানে সহমত পোষণ করছি এবার। মানে ধরেন হয় কি আমরা তো প্রথম প্রিভিউটা প্যানেলেই দেখি যে নাটকটা কমপ্লিট হওয়ার পরে, তো আমি আমার টিম সহ আমরা যখন প্রথম এটার পুরোটা প্রিভিউ করলাম, তো এটা শেষ হওয়ার পর আপনি মানে আমি আমার টিম মেম্বার সবার দিকে তাকাইতেছি মানে কি এক্সপ্রেশন কি হইলো কি দেখি, তো সবাই অনেকক্ষণ পরে একটাই কথা বললো মানে যে হচ্ছে এইটা সিনেমা বানানো উচিত ছিল। তো এই জিনিসটা হচ্ছে মানে আমাদের সবারই, এবং আমার কাছে মনে হলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে আমরা তো ধরেন ডিউরেশনটা কাউন্ট করি যে ঠিক আছে কিনা এত ডিউরেশনের মধ্যে বানাইতে হবে, তো ওটা আমরা যখন মানে প্রিভিউ করছি আমরা বুঝি নাই যে আমাদের ডিউরেশনটা কমপ্লিট হয়ে গেছে এন্ড এইটার মানে এত দ্রুত শেষ হয়ে গেল। স্ক্রিন প্লেটা স্পেশালি মানে এমনভাবে করা হয়েছে যার কারণে মানে দেখতে বোরিং লাগে নাই এবং কোনোভাবে মনে হয় নাই যে জিনিসটাতে আসলে মানে
সিনেমাটিক ব্যাপারটা মিস হয়েছে, সিনেমার মতনই লাগছে আর কি। আমাদের কাছেও এরকমই মনে হয়েছে। আর এই যে সিনেমাটিক গল্পের এই ভাইবের প্রসঙ্গ যেহেতু আসলে, আমরা তো কাস্টের কথা বলতেই চাই যে জোবান এবং নিহা চমৎকার অভিনয় করেছেন এবং তাদের মেকআপ এবং গেটআপ অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। তাদের সাথে এক্সপেরিয়েন্স কেমন ছিল কাদের? দেখেন মানে হচ্ছে এদের কথা প্রশংসা যদি না করা হয় তাহলে এইটার মানে অন্যায় হবে এবং এটা হচ্ছে ইনজাস্টিস হবে। কারণ জোবান এই ক্যারেক্টারটা যেরকম অসাধারণ করছে, একইভাবে নিহা তো ধরেন জোবানের থেকে নতুন কাজের জায়গা থেকে, তো আমার এক্সপেকটেশনটা কিংবা ধরেন টেনশনের জায়গাটা নিহারে নিয়ে অনেক বেশি ছিল জোবানের থেকে। আমরা জানি ও একটু অন্তর্মুখী। হ্যাঁ, এবং ওই যে টোনটা আমরা ওখানে ধরছি এটাতে তো ওরা ইউজ টু না, এক নাম্বার। এবং হচ্ছে যে ধরেন আমি জোবানের সাথে পড়ি কাজটা যখন করছিলাম, ও এই টোনটা একটু শুনছে, কিন্তু নিহা একেবারেই নতুন। তো আমি মানে অবাক হলাম, মানে ওর কনসেন্ট্রেশন থেকে শুরু করে ওর যে ডেডিকেশন দিয়ে কাজটা করছে, মানে আসলে হ্যাটস অফ দুইজনের জন্যই, মানে জোবান এবং নিহার জন্য। এবং দুইজন অনেক মনোযোগী হয়ে কাজটা করছে, আপনি কাজটা দেখলে বুঝবেন তাদের দুইজনের। এবং পাশাপাশি আলাদা করে যে জায়গাটা ভীষণভাবে দৃষ্টি কেড়েছে, হুইচ ইজ লোকেশন। মানে মিথ্যে প্রেমের গল্প আরো যেন জীবন্ত হয়ে উঠেছে চমৎকার লোকেশনের কারণে। একটু শুনতে চাই শুটটা কোথায় কোথায় হয়েছে? আচ্ছা, শুটটা হয়েছে আমাদের হচ্ছে টোটাল 4টা জেলাতে। একটা হইলো মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, আর সুনামগঞ্জ, আর তাহেরপুর। তাহলে কতগুলো দিন ধরে আমাদের এটা শুটিং এ অলমোস্ট 7 দিনের মতন আমাদের সময় লাগছে। এবং আমাদের একটা দিন হচ্ছে ঝড়ের মধ্যে আমরা পড়ছিলাম, মানে অনেক বড় একটা ডিজাস্টার। তো ওইটা সব কিছু মিলাই সম্পূর্ণ টিম যে সাপোর্টটা দিছে, অ্যাকচুয়ালি একটা টিম ওয়ার্ক ছাড়া ভালো কাজ কখনো সম্ভব না। তো আমার টিমের প্রত্যেকটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। আমার ডিওপি থেকে শুরু করে প্রোডাকশন, অ্যাসিস্ট্যান্ট টিম সবাই অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছে। এবং লোকেশনগুলো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে মানে এটা অনেক চ্যালেঞ্জিং। ধরেন আপনি হয়তো বা তাহেরপুর কিংবা ওইরকম রুরাল জায়গাগুলোতে গিয়েছেন, কিংবা বুঝছেন ওখানে অ্যাকোমোডেশনের অনেক প্রবলেম, তো ওই সব জায়গাতে আবার কমিউনিকেশনেরও প্রবলেম অনেক। তো ওইগুলো ওভারকাম করে কাজটা করা। বাই দ্য ওয়ে, মানে টিমমেটদের প্রতি কৃতজ্ঞতা তো থাকবে, তবে ক্যাপ্টেন অফ দ্য শিপের কিন্তু সবসময় এই ভিশনারি জায়গাটা থাকতে হয়। সেটা ছিল জন্যই বোধহয় আমরা দেখেছি। সেটা তো মানে অবশ্যই, কিন্তু আসলে টিম ছাড়া আপনি কোনো কাজ সাকসেসফুল করতে পারবেন না। তো ক্রেডিট অ্যাকচুয়ালি আমার বলতে আমার টিমেরই, মানে যেটা আমার টিমেরই, ওটা আসলে মানে ডিফাইন করার কিছু না। আমরা মানে মায়াবতীতেও যদি দেখি একই জুটিকে নিয়ে কাজ করেছেন, আর রেসপন্স কেমন পাচ্ছেন? আমাদের তো বেশ ভালো লেগেছে। মায়াবতী তো অসাধারণ, মানে আসলে মায়াবতীর অ্যাকচুয়ালি হচ্ছে কি দর্শকের প্রত্যেকটা সংলাপ যেরকম ভাবে পছন্দ করছে, যেভাবে এটার প্রত্যেকটা সংলাপ আমরা যেটা বলি ভাইরাল হওয়া, মানে ধরেন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গায় যখন আপনি স্ক্রল করতে করতে ওইটার ডায়লগগুলো পাবেন, যে কেউ হয়তো বা ওইটা করে একটা রিলস করছে কিংবা টিকটক করছে। অ্যাজ এ মেকার ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা দেখেছি নকল করা নিনজা টেকনিক শিখিয়েছেন নাজনীন নিহা ইন রিয়েল লাইফ। আপনার থেকে শুনতে চাই, যখন আপনি ছাত্র ছিলেন, সেই ছাত্রাবস্থায় কি মানে এরকম কিছু করে ধরা পড়েছে? আচ্ছা, আমার একটা প্রবলেম হলো কি যে আমি দেখে দেখে লিখতে পারি না। তো এইটার জন্য ধরেন আমি চাইলে কারোরটা দেখেও লিখতে পারতাম না। এন্ড সেকেন্ড থিং হইলো যে ধরেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর এর সাথে কোনো সংযুক্ত আমার নাই। কিন্তু এটা হচ্ছে ধরেন আমি অনেকটা দেখছি আমাদের, ধরেন যখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতাম, আশেপাশে তো কয়েকটা দেখাই যেত সেইটা। আর হচ্ছে ধরেন এই যে নকলের বিষয়টা যদি বলি, তো এইটা আসলে মানে দর্শক যেরকম মজা পাইছে এইটা দেখে, এই মজাটা দেওয়ার জন্যই আসলে এটা এমন। এবং নকল করা যে আসলে ঠিক না, এই জিনিসটার কারণেই কিন্তু ওখানে দেখবেন আমরা কিছু ত্রুটি রাখছি। সে লাইক অনেকে আবার কমেন্ট করছে যে হায়ার ম্যাথের পরীক্ষা এখানে কেন হচ্ছে কেমিস্ট্রির এই নকল আনছে। তো এই জিনিসটা যে মানুষ কতটা দর্শক মনোযোগ দিয়ে দেখছে, নাইলে ওই ছোট্ট ছোট্ট লেখা সে যে ওখানে নোট করছে, করে কমেন্ট করছে, এটা অনেক বড় একটা পাওয়া। এবং এইটা যদি বলেন ভুল, হ্যাঁ ভুল, কারণ আমরা নকলকে কোনোভাবে ইন্সপায়ার করতে চাইনি, এবং এটা আসলেই তো ইথিক্যালিও ঠিক না। আজকাল যারা মানে ওটিটি কন্টেন্ট মেকিং এ আসছেন, সেই জায়গা থেকে প্রথমেই তারা কেন থ্রিলার চুজ করে নিচ্ছেন, কি মনে হয়? আচ্ছা, এখানে আমার একটুখানি একটা কথা আছে, যে হচ্ছে প্রথমে থ্যাংক ইউ দীপ্ত প্লেকে আমার এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আমি ওদের জন্য একটা কাজ করছিলাম হচ্ছে পরিণামেও, এবং হাইড অ্যান্ড সিক যেটা হইলো যে এইটা হচ্ছে মানে ধরেন ওদেরই দেওয়া একটা গল্প। তো আমার ইচ্ছা ছিল যে একটা লাইট গল্প করা, যেরকম আমি নাটকে করি, কিংবা ধরেন আমি যে কাজগুলো করি খুব সিরিয়াস না, কিন্তু আবার অনেক সিরিয়াস একটা টপিক এবং মেসেজ সার্ভ করা। তো
ওরা যখন গল্পটা প্রথম দিল, গল্পটা আমার কাছে বেশ ভালো লাগছে। এবং এইটা এমন না যে হচ্ছে যে ডার্ক থ্রিলার, এইটা ছাড়া ওটিটির কাজ হবে না, এখন কিন্তু অনেক কাজ হচ্ছে। এবং এইটা ধরেন কিছু কারণে অনেক দিন ধরে আটকে ছিল, প্রায় বছর খানিকের মতন, শুটিং এর কিছু জটিলতার কারণে। তো এই কারণে হয়তো বা ওইটা আসতে একটু সময় লাগছে। তো এছাড়া আর কিছুই না। আর ধরেন গল্প তো আসলে মানে ঠিক করে দেয় প্ল্যাটফর্মে আমরা যখন পিচ করি, তো প্ল্যাটফর্মগুলো আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো আসলেই যদি দর্শকের চাহিদাটাও চিন্তা কথা মাথায় রেখে ওরা যদি আসলে গল্পে ভেরিয়েশন আনে, তাহলে আপনি ওই জায়গাটা আর পাবেন না যে একই রকমের অ্যাকশন থ্রিলার। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে তো পিচ করার একটা জায়গা থাকে, আমি যত জানি যে ডিরেক্টরই একটা প্লট নিয়ে পিচ করেন। ওটা তো সবসময় হয়, কিন্তু এইটাতে আমি হচ্ছে করছিলাম, তো ওই কারণে হচ্ছে তারা আমাকে এই গল্পটা অ্যাপ্রোচ করছিল। আর এই যে হাইড অ্যান্ড সিক এই ওয়েব ফিল্মে তো প্রথমবারের মতো চিত্রনায়ক রোশান দিঘির সাথে কাজ করলেন, তাদের সাথে কাজের এক্সপেরিয়েন্সটা আপনার কেমন ছিল? তারা তো আসলে চলচ্চিত্রের মানুষ এবং হচ্ছে তারা আমাদের ইন্ডাস্ট্রির প্র্যাকটিসের বাইরে ওদের এটা, কিন্তু আমার ওদের সাথে কাজ করে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা টু মাচ প্রফেশনাল। আমিও প্রফেশনাল মানুষ হিসেবে ওদের প্রফেশনালিজমটা খুব লাইক করি, যেটা ধরেন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে, নাটকের ইন্ডাস্ট্রিতেও দরকার প্রফেশনালিজম। এবং ধরেন যে ম্যানারগুলো আছে প্রফেশনাল একটা পার্সন হিসেবে, ওটা এত সুন্দর ডায়াগ্রামে ওরা মেনটেন করে, এইটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো। একটা প্রফেশনাল মানুষের কাছ থেকে আপনি যেরকম এক্সপেক্ট করবেন, এইটা আপনি ওদের কাছে প্রফেশনাল অ্যাটিটিউডটা পাবেন সহজ কথায়। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। ওখানে বেশ কিছু ডায়লগ নিয়ে আমি দেখছি খুব আলোচনা হচ্ছে ছোট করে, এবং ওই যে ফটো কাট করা হচ্ছে রুশো এবং গুহা, এটা কি কোনো রিয়েল লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড? এইটার রাইটার হইলো আমাদের হচ্ছে হিরক ভাই, উনি এইটার উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবে। হ্যাঁ, মানে একটু হয়তো বা কন্ট্রোভার্সিয়াল উনি করতে চাইছে, এবং এটা আপনি যে মিনিংটা ধরছেন সেটাই হয়তো বা হবে এরকম কিছু। কিন্তু আসলে উনি মানে ধরেন এটা তো আসলে একটা ড্রামা, মানে ধরেন একটা ফিল্ম, এটা তো আপনার আশেপাশে সারাউন্ডিং মানে জিনিসপত্র থেকে আসবে, এটা তো আর ড্রিম ওয়ার্ল্ড থেকে আসবে না। তো এইটা দর্শক আবার পছন্দ করার কারণটা কি, আপনি দেখেন রিয়েলিস্টিক সারফেস থেকে জিনিসপত্রগুলো নিছেন, তো ওইটা তো আসলে একটা সার্কাজমটা তো আসলে ধরেন মানে কাউকে আহত করার জন্য করা হয় না। এবং এটা ধরেন আমাদের ইন্ডাস্ট্রির, এটা ধরেন হলিউডেও প্র্যাকটিস করে, বলিউডেও করে, তো আমরা এই প্র্যাকটিসটা করতেই পারি, তো এই হিসাব করে করা আর কি, মানে অ্যাকচুয়ালি একটা মজা নেওয়ার জন্য আর কিছু। আর হাইড অ্যান্ড সিকে আমরা দেখেছি বেশ ভালো অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা, আর তিনি তো একজন রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। ডিরেক্টর হিসেবে ওনার কাছে মানে যতটা এক্সপেকটেশন ছিল, যতটা গুড আউটপুটের, কতটা মানে উতরে যেতে পারলেন তিনি? না, সে খুব ভালো করছে, এবং হচ্ছে মানে সে তো বরাবরই ভালো করে, তাকে নিয়ে আসলে এরকম নতুন করে বলার কিছু নাই। উনি অনেক পরিণত হয়েছে। হ্যাঁ, মানে এই জন্যই বলতেছি যে আসলে ওনার কথা আলাদাভাবে ডিফাইন করার কিছু নাই, সে প্রমাণিত একজন অভিনেত্রী। এবং আমার মনে হয় দর্শকরা তার মানে যেই মানে পারফরমেন্সের বিচার সেটা দর্শকরাই করে দিয়েছে, এটা আমার করার কিছু নাই। এবং আমি তো আমার জায়গা থেকে তার বেস্ট পারফরমেন্সটাই তুলে আনার চেষ্টা করছি। আচ্ছা, দর্শক যারা এখন পর্যন্ত হাইড অ্যান্ড সিক দেখেননি তাদেরকে কি বলতে চান, কেন দেখা উচিত? আমার মনে হয় আপনারা হাইড অ্যান্ড সিকটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে এখানে গল্প বলার ধরনটা একটু অন্যভাবে বলা হয়েছে। হ্যাঁ, হতে পারে যে আপনি অ্যাকশন থ্রিলার দেখছেন, কিন্তু সেই অ্যাকশন থ্রিলারের মধ্যেও আমি নতুন নতুন চরিত্রগুলো আনার চেষ্টা করছি। তো এই জিনিসটা হচ্ছে দর্শকরা দেখে এবং হচ্ছে অন্যরা যে জাজমেন্টগুলো করবে যে হচ্ছে গল্পটার চিত্রনাট্যটা কেমন হলো, তারা অভিনয় কেমন করলো। তো অভিনয়ের থেকে বড় কথা হলো যে গল্পটা দেখার জন্য অন্তত তাদের দেখা উচিত, যে একটা নতুন গল্প পাবে, এই আর কি। এবার আসতে চাই একটু পুরনো কাজের প্রসঙ্গে, অতটাও পুরনো নয় যদিও, আমরা জাস্ট গত পবিত্র ঈদ উল ফিতরে দেখেছি এআই লাভ, আমরা তো মুগ্ধ হয়েছে। আপনি দর্শকদের কাছ থেকে ফিডব্যাক কেমন পেলেন? সবচেয়ে বড় কথা হলো যে এআই লাভ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাভ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সবার মধ্যে এমন ভাবে গেঁথে আছে, সে লাইক ধরেন আপনি বাসার থেকে বেরোলেন, কোথাও যাবেন, আপনি গুগল করছেন, আজকাল তো অনেকে গুগল ইউজ না করে চ্যাট জিপিটিকে প্রশ্ন করছে। এইটা হচ্ছে যে ধরেন এখনকার জেনারেশন চ্যাট জিপিটি ছাড়া কোনো কিছুই বোঝে না। তো ওখান থেকে জোবাইদ ভাই অনেক ব্রিলিয়ান্ট একজন রাইটার, তো উনি এআই লাভের স্ক্রিপ্টটা দিল, মানে একদম ফ্যান্টাস্টিক। এবং ওটা করে আমার কাছে মনে হয়েছে যে আমার আরো বেশি এইটার উপরে বেস করে গল্প ভাবা উচিত। কেন না, কারণ
এই যে জেনারেশন জেনজি জেনারেশন এদের অনেক বড় একটা অংশ মনে করে যে আমাদের দেশের যে কন্টেন্টগুলো হয় সেগুলো আপ টু ডেট না, মানে অনেক ব্যাক টু ডেট, মানে ধরেন এই জেনজির বাইরের আগের জেনারেশনের 90s তারপর 2000 এদেরকে বেস করে। তো এদেরকে আসলে মানে নাটকমুখী করার জন্য আমাদের আসলেই এরকম টেকনোলজি বেসড কাজ করা উচিত। যেরকম আমার এক ভাগ্নে, ও বলতেছে মামা আমি তোমার নাটক দেখলাম এআই লাভ, তো তুমি এত কম দেখাইছো কেন চ্যাটজিপিটি, আরো অনেক কিছু আছে। তো আমার কাছে তখন মনে হইলো যে ও তো আপনার রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে ক্লাস 10-এ পড়ে, একটা ক্লাস 10-এর ছেলে আমারে বলতেছে যে হচ্ছে যে দেখো এআই এর আরো কত কিছু করা যায়। তো ওরা আসলে দেখতে চাই যে ওদের লাইফ স্টাইলটা কি, আমরা দর্শক হিসেবে নাটকে আসলে আমাদের লাইফেরই তো একটা স্লাইস দেখি। তো ওই হিসাব করে ওই জেনারেশনের গল্প বলার জন্য যদি আমরা আসলে ওদের মতন করে গল্প ভাবি, ওদের মতন করে চিত্রনাট্য করি, তাইলে ওরা দেখবে। প্যারালালি এটাও জানতে চাই যে গায়িকা পর্ষিকে কাস্ট করার ভাবনাটা কি করে মাথায় এলো? পর্ষি আপু অভিনয়টাও খুব সুন্দর করে। ওনার সাথে আমার প্রথম ভালোবাসা নামে একটা নাটক হয়েছিল, ওখানে ওনার অ্যাক্টিং এবং ওনার দর্শকদের যে প্রশংসা এবং ওনার ওভারঅল পারফরমেন্স দেখে আমি মুগ্ধ, মানে ওনার ডেডিকেশন দিয়ে অ্যাক্টিং করার ব্যাপারটা। তো ওই কারণে ধরেন পর্ষি আপুর কথা মাথায় আসলো। এবং পর্ষি আপুর তো ধরেন ফ্যান বেসটা ধরেন আপনি যদি বলেন মিউজিক কেন্দ্রিক, তো ওই গান কিন্তু সব শ্রেণীর দর্শকরাই শোনে। তো ওখান থেকে আমার কাছে মনে হলো পর্ষি আপু এই গল্পটার জন্য পারফেক্ট। আর যদি তৌসিফ মাহবুব প্রসঙ্গে আসি, সময়ের সাথে সাথে ডে বাই ডে অনেক পরিণত হয়েছেন এবং আমরা দেখছি কাজের প্রতি উনি এখন আরো বেশি সিরিয়াস। সো ওনার সাথে যখন কাজ করেছেন একটু জানতে চাই যে কিভাবে দেখছেন ওনার এই এগিয়ে চলা? দেখেন, তৌসিফ ভাইয়ের সাথে আমার মনে হয় লাইফের 3 নাম্বার প্রোডাকশন ওনার সাথে করা। তো উনি ওই সময় যেমন সিরিয়াস ছিল, আজকের দিনে এসে ওনার সাথে আমি একই রকম সিরিয়াস পাই ওনারে। এবং উনি ধরেন কোনো একটা স্ক্রিপ্ট কিংবা কোনো কাজ করার সময় ধরেন অন্যরা যা হয়, মানে অন্যরা তো অনেক ব্যস্ত থাকে, ওইভাবে সময় মানে বের করতে পারে না। কিন্তু আমি তৌসিফ ভাইয়েরটা স্পেশালি এখনকার দিনে এটা বলবো কেন, যে ধরেন উনি কোনো কাজ করার আগে উনি একটা সেপারেট টাইম বের করে যে এই টাইমে উনি স্ক্রিপ্ট নিয়ে বসে এইটা নিয়ে আলাপ করে দেন এইটা ওনার ক্যারেক্টারটা কি বুঝে তারপরে করা। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা ডে বের করেন আপনার কাজের আগে, যেটাতে আপনি আসলে নিজে বুঝে নিবেন যে আসলে এইটাতে কিভাবে আপনি করতে চাচ্ছেন পারফর্মটা, এবং ক্যারেক্টারটা রিসপাইনটা কি, ক্যারেক্টারটা কিভাবে আমি অ্যাজ এ ডিরেক্টর দেখতে যাচ্ছি সে কতটুকু পারসিউ করতে পারছে এবং ক্যারেক্টারটা কেমন হচ্ছে। তো এই জিনিসটা ওনার প্রশংসনীয়। তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল জুটিকে নিয়ে আরো একটি নাটক নির্মাণ করেছিলেন, প্রথম প্রেম, মিষ্টি প্রেমের গল্প। আচ্ছা, আপনি যখন প্রথম প্রেমে পড়েছিলেন সেই গল্প যদি বলেন। আর সেই গল্প তো এখানে বলা যাবে না, সেই গল্প আচ্ছা, সেই মেমোরিটা কেমন ছিল, সুইট অর বিটার? ডেফিনেটলি দুইটা মিলায়। আসলে এইটার গল্পটা ইনশাল্লাহ কিছুটা হয়তোবা আমার নাটকে আসছে এবং কিছুটা হয়তোবা আরো আসবে, হয়তোবা বড় পর্দায় আসবে। মানে অ্যাকচুয়ালি ধরুন প্রথম কোনো কিছুই আপনি দেখবেন যে হচ্ছে আসলে সহজে ভোলার না। সেটা আপনার প্রথম গাড়ি হোক, প্রথম নাটক হোক, প্রথম গাড়ি হোক, কিংবা প্রথম ভালোবাসা হোক, কিংবা প্রথম স্কুলের রেজাল্টটাও হোক না কেন, প্রথম দিন স্কুলে যাওয়াটাই হোক না কেন। তো ওটা আর কি। তো এইটা নিয়ে আসলে মানে ধরেন নতুন করে বলার কিছু নাই, সবারই আছে জীবনে কম বেশি। তো এইটা আমি আসলে এভাবে বলতে চাই না, এই আর কি। মধ্যবিত্ত সংসারে আমরা দেখেছি তানজিন তিশা এবং মুশফিকার ফারহান জুটিকে। মুশফিকার ফারহানের কিন্তু আলাদা একটা মানে ম্যাসিভ ফ্যান বেস রয়েছে। কেন, মানে কি মনে হয় আপনার যে উনি কেন এত পপুলার? ওর যে ক্যারেক্টার ওয়াইজ ভেরিয়েশন গুলো করে এবং ম্যাস পিপলের যতগুলো ধরেন ম্যাসিভ ক্যারেক্টার ভেরিয়েশন ওয়াইজ নাটক করছে কিংবা কাজ করছে, তো ওই কারণে ওর ম্যাস পিপল অনেক বেশি ভালোবাসে। তো ওর হলো মানে ম্যাসিভ একটা ক্রাউড আছে, ভিউয়ার আছে, যেটা ধরেন ওর মানে হেল্প করে যে ধরেন যে কোনো কাজে অনেক বেশি বুস্ট করে নিয়ে যাওয়ার জন্য। এইটাই হচ্ছে ওর সবচেয়ে বড়। আমি দেখেছি কাজের সময় উনি কিন্তু মানে নিজের চরিত্রের পাশাপাশি সারাউন্ডিংস আরো যে চরিত্রগুলো থাকে তাদের থেকে কি করে বেটার পারফরমেন্স বের করে নেওয়া যায় সেটা ইনপুট দেন। ডিরেক্টরকে অনেক কিছু নেই উনি ইনপুট দিতে থাকেন। হ্যাঁ, এখন এইটা ঠিক, এটা ধরেন কথার কথা এটা যে শুধু উনি করছে তা না। আমি ধরেন যদি বলি যে সিনিয়র যাদের দিয়ে আমি কাজ শুরু করছি, অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, এদের,
তো ওনারাও একই জিনিসটা করতো, সো ওদের কাছ থেকে যে উনি এই জিনিসটা অ্যাডাপ্ট করছে এটা খুবই ভালো। মানে এটা জোয়ানও করে, তৌসিফ ভাইও করে। জিনিসটা হলো গিয়ে কি যে আপনি যখন অ্যাক্টিং করতেছেন, আমাদের শুটিং এর এনভায়রনমেন্টটা কিন্তু 8-10টা ইন্ডাস্ট্রির মতন আরামদায়ক না, আমাদের অনেক হ্যাসেলের মধ্যে শুট করতে হয়। তো ধরেন অনেক সময় এমনও ক্রাউডি প্লেসে শুট করা লাগতেছে যেখান থেকে আমি অনেক দূরে, আমি ডায়লগ শুনতে পাচ্ছি না, ক্যামেরার ওখানে ক্যামেরার হেডফোন দিয়েও ডায়লগ পাওয়া যাচ্ছে না। তো ওই সময় যদি আর্টিস্ট আপনাকে কোঅপারেট না করে, তো আপনি ধরেন কিভাবে কাজটা করবেন? তো ওইটা অনেক হেল্পফুল হয় একজন মেকারের জন্য। আমরা তো আসলে খুব মিস করি, মানে আফরান নিশো, অপূর্ব, মেহজাবিন চৌধুরী দীর্ঘ সময় ধরে তাদের সাথে কাজ করেছেন। এখন তারা তো আসলে টিভি নাটকে খুব একটা অনিয়মিত। এবং আমি যদি আরো স্পেসিফিক করে বলি, অপূর্ব তাও যা নাটক করছেন, মানে লাস্ট ঈদে তো 5টা নাটক এলো। মেহজাবিন চৌধুরী কিংবা নিশো, তারা তো আসলে ছোট পর্দাতে নেই বললেই চলে হয়তো ওটিটি আর ফিল্মে। কতটা মিস করেন? আমি এই তিনজনকে খুব মিস করি এবং আমার এই তিনজনের সাথে অদ্ভুত একটা জুটি ছিল। মানে হচ্ছে ধরেন আমাদের কাজের একটা অন্যরকম চাহিদা ছিল, কিংবা ধরেন দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্সি ছিল। তো এখন তারা না থাকার কারণে অবশ্যই দর্শক যেমন তাদের মিস করে, আমি তার থেকে বেশি মিস করি। ধরেন নাটকের ইন্ডাস্ট্রি এখন যেখানে এক্সিস্ট করতেছে সেইটার পিছনে কিন্তু নিশো ভাইয়ার অবদান, আপুর অবদান, অপূর্ব ভাইয়ার অবদান, স্পেশালি যে রোমান্টিক ঘরানাতে আমরা যে কাজ করি। আপনি যদি বলেন রোম্যান্সের কিং আসলে অপূর্ব ভাইয়া, মানে ওনার সাথে বাংলাদেশে কারোর রোম্যান্সের কোনো তুলনা হবে না। নিশো ভাইয়াও সেম ভাবে ধরেন উনি যে ভার্সেটাইল অ্যাক্টিং গুলা করে, উনার ওখানে কোনো মনে করেন যে কোনো ইমোশনাল অ্যাক্টিং এর জায়গাতে স্পেশালি উনি আনপ্যারালাল, বিট করা সম্ভব না। আর মেহজাবিন চৌধুরী মানে উনি তো সবকিছু মানে উনি মানে উনি হচ্ছে পানির মতন। আর যে মানুষটিকে নিয়ে এত কথা হচ্ছে, তা কি বলবো, আমাদের নাটক ইন্ডাস্ট্রির অন্যতম সফলতম একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত ফেব্রুয়ারি মাসে তিনি এবং আদনান আল রাজি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সো অভিনয়ের জগতে সফলতম এই মানুষটি তার সংসার জীবনের ইনিংসে কতটা সফল হবে বলে মনে হয়? কারণ আপনিও তো সেখানে আমন্ত্রিত ছিলেন। আপু আশা করি মানে ওখানে 200% সাকসেসফুল হবে এবং তাদের দেখলে মনে হয় যেন তারা মেড ফর ইচ আদার। তো এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন আর বলেন, মানে আমি তো আসলে আউটসাইডার হিসেবে যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ, মানে এটা হ্যাভেনলি কাপল অ্যাকচুয়ালি বলা যায়। এক্স্যাক্টলি। আর এখন তো ছোট পর্দার নির্মাতারাই বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। আপনিও একটি মানে আমি যেটা শুনছি ভেরি সুন আপনিও আসতে চলেছেন ফিল্মে। এটা তো প্রথম দিন থেকে স্বপ্ন, মানে আসলে এই স্বপ্ন নিয়েই কাজ শুরু করা। তো এইটা আসলে মানে আসলে যখন পূরণ হবে, এটা আসলে ওইরকম ভাবে যেন পূরণ হয়। আল্লাহ এমনি কি ঠিক করেছেন যে কবে নাগাদ, মানে অমুক বছরে আপনি আসবেন ফিল্ম নিয়ে? আমি আসলে ধরেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই জানাবো, কিন্তু আমি নিজেকে ওইরকম টার্গেট দিতে চাই না যে আমার অমুক বছরের মধ্যে আসতে হবে। আমি আমার নিজের যে টার্গেটটা দিতে চাই যে ধরেন যেই বছরই আসুক না কেন, সেই বছরের সেরা কাজটা যেন আমার হয়, এইটা হচ্ছে আমার চাওয়া। একদিকে যদি দেখি আমরা সিনেমার বাজারে এখন তো খুব ভালো একটা সময় যাচ্ছে এবং আমরা চাই এটা যেন বহমান থাকে। এদিকে যেমন ধরুন তুফান, তাণ্ডব, বরবাদ এই সিনেমাগুলো দারুণ ব্যবসা করছে, আবার প্যারালালি দাগি কিংবা উৎসব সেটাও চমৎকার ব্যবসা করছে এবং দর্শকদেরও ভালো লাগছে। আপনার কি মনে হয়, মানে দর্শক আসলে এখন কোন ধরনের সিনেমা দেখতে বেশি আগ্রহী? আমার কাছে এসে লাইক ধরেন আমি যখন এই সিনেমাগুলো দেখছি, আমি আসলে মানে ধরেন ম্যাস পিপলের ফিল্ম যেটা বলে, মানে সিনেমা তো আসলে সবার জন্য, ম্যাস পিপলের জন্য। কিন্তু আমাদের দেশের একটা মানুষদের ভ্রান্ত ধারণা আছে যে গল্প বেসড মানে ফিল্ম, এইটা মানুষ বেশি পছন্দ করে না। মানে আপনার হচ্ছে সিনেমা মানে হচ্ছে যে লার্জার দ্যান লাইফ, এবং হচ্ছে ওখানে মারামারি থাকতে হবে, গোলাগুলি থাকতে হবে, হিরোইটিক ব্যাপার থাকতে হবে। তো এই যে এইটা হচ্ছে ধরেন অনেক আগে থেকে চলে আসা একটা মোটা দাগের হচ্ছে থিওরি। তো এই যে হচ্ছে মোটা দাগের যে কনসেপ্ট, কিংবা ধরেন বলেন মোটা দাগের যে সূত্র, এইটার বাইরে গিয়েও যে সিনেমা সম্ভব, সেটা হলো উৎসব, সেটা হলো দাগি। এবং দেখেন দাগিতে যে মারামারি নাই তা কিন্তু না, সেখানেও হিরোইটিক ব্যাপার আছে, কিন্তু সেটা গল্পের প্রয়োজন, ন্যাচারাল। এবং আমি আপনার বরবাদের কথা বলতে চাই স্পেশালি। আমি বরবাদটা দেখছিলাম, আমার বাড়ি যেহেতু যশোর, তো মনিহার সিনেমা হলে আমার দেখা হয়েছিল। তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে কি, তখন আবার মনে হইলো যে আর ম্যাস পিপলের জন্য সিনেমা বানাইলেও তো আবার আরেক রকম, মানে হচ্ছে যে আমি এটা একদম ভিড়ের মাঝখানে বসে দেখছি। তো ধরেন সাকিব খানের এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত হলে একদম পিন ড্রপ সাইলেন্স, আমি কোনো কিছুই টের পাই নাই যে তো মানে আমি বুঝি নাই যে সাকিব খানের সিনেমা দেখার সেটার ক্রেজটা কেমন।
তো সাকিব খানের যখন এন্ট্রিটা হইলো মনে হইতেছে কাঁপতেছে, মানে ভূমিকম্প টম্প কিছু একটা হবে। তো ওই জিনিসটার মজা কিন্তু আপনি সিনেপ্লেক্সে বসে পাবেন না। তো ওখান থেকে আমার কাছে মনে হয়েছে বরবাদ নাইস সিনেমা, এবং দর্শকের ফিডব্যাকটা যে আমি দর্শকের মাঝখানে যখন দেখে বুঝছি তখন আমার কাছে মনে হয়েছে না, এরকম সিনেমা বানানো অবশ্যই উচিত। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করবো, চটপট উত্তর দিতে হবে। কার জন্য মাহমুদুর রহমান হিমি সর্বস্ব বাজি রাখতে চান? আমার ভালোবাসার মানুষের জন্য অবশ্যই। সেটাও বলবো ইনশাআল্লাহ, এখন না। আপনার জীবনে প্রথম ক্রাশ কোন নায়িকা? মনিকা বালুচি। আচ্ছা, ধরুন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রেমিকা একজন এআই, কি বলবেন তাকে? এটা সবচাইতে ভালো হবে। ছোটবেলায় কার সাথে হাইড অ্যান্ড সিক অনেক বেশি খেলা হয়েছে? আমার বাবার সাথে। মায়াবতীর মতন করে বলতে চাই, আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং সাদা। এই মুহূর্তে বাংলা নাটকে কোন জুটিকে সবচাইতে বেশি মানায়? এই মুহূর্তে জোবান আর নিহাকে সবচেয়ে বেশি মানায়। এখন পর্যন্ত জুটি হিসাবে কাজ করেনি এমন কোন অভিনেতা এবং অভিনেত্রী যদি জুটি হিসাবে কাজ করেন ভালো লাগবে তাদের? প্রীতম হাসান আর নিহা। অপূর্ব নিশোর পরে কোন অভিনেতা তাদের মতন জনপ্রিয় হতে পেরেছে বলে আপনি মনে করেন? এখনো কেউ হয় নাই। মেহজাবিন পরবর্তী কোন অভিনেত্রী এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন? তার সাথে তুলনা করা সম্ভব না। এক্স্যাক্টলি। আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে সময়টা প্রাণবন্ত কেটেছে। আপনার জন্য অনেক শুভকামনা। ভেরি সুন ফিল্মে দেখতে চাই। আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।